আমরা জানি যে বৃত্তের ব্যাস এবং জ্যার মধ্যে একটি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে বৃত্তের জ্যার যে বৈশিষ্ট্য সেটা ব্যাসের মধ্যে পাওয়া যায়। বৃত্তের জ্যার বৈশিষ্ট্য কি? বৃত্তের জ্যার বৈশিষ্ট্য হচ্ছে সেটা বৃত্তের অভ্যন্তরে থাকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বৃত্তের পরিধির দুই প্রান্তকে ছেদ করে। ব্যাসের মধ্যেও কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে। ব্যাসও বৃত্তের অভ্যন্তরে থাকে, ব্যাস যে রেখাংশ আমরা বলতেছি বৃত্তের অভ্যন্তরে থাকে, এবং এটাও পরিধি দুই প্রান্তকে ছেদ করে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? কেন একটি ব্যাস আর অপরটি জ্যা? পার্থক্য হচ্ছে সেটাই, যখন এই জ্যাটি কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ ওই পরিধি দুই প্রান্তকে ছেদ করতেছে, উপরন্ত যদি এটা কেন্দ্র দিয়ে যায় সেই ক্ষেত্রে জ্যাটাকে আমরা ব্যাস বলি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে প্রতিটি ব্যাসই হচ্ছে একটি জ্যা, কিন্তু যে কোনো জ্যাই ব্যাস নয়। এই হলো ব্যাস আর এর জ্যায়ের সম্পর্ক। এখন আমরা যদি এমন একটি জ্যা ধারণা করি বা ধরে নেই যে জ্যাটা ব্যাস না, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় না, তাহলে সেই জ্যাটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বইতে বা বিভিন্ন জায়গায় এইভাবে পাই, ব্যাস ভিন্ন ভিন্ন জ্যা। এই জ্যাকে যখন আমরা চিহ্নিত করি, এমন একটা জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায় না, কেননা জ্যাও কেন্দ্র দিয়ে যেতে পারে, তখন ওই জ্যাকে আমরা ব্যাস বলি। অর্থাৎ যে জ্যা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। যখন সে কেন্দ্র দিয়ে যায় না, সেটা শুধুমাত্র জ্যা, সেটা ব্যাস নয়। এই জন্য আমরা যখন এমন একটা জ্যাকে বুঝাবো যেটা কেন্দ্র দিয়ে যায় না, সেটাকে আমরা কিভাবে বুঝাবো? বুঝাবো এইভাবে, ব্যাস ভিন্ন জ্যা, এই কথাটা উল্লেখ থাকবে। কি থাকবে? ব্যাস ভিন্ন জ্যা। এটা হলে এমন একটি জ্যা যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় না। তাহলে আমরা বুঝলাম যে ব্যাস ভিন্ন জ্যা, এই কথাটার অর্থ কি বা এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। এরপর এখন আমরা দেখি, এটা একটা বৃত্ত, তাহলে আমরা একটা জ্যা ধরে নিয়েছি যেটা ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় না, ধরে নিই সেটা হচ্ছে এবি, আর আমাদের কেন্দ্র হচ্ছে ও। এখন এই ব্যাস ভিন্ন জ্যার মধ্যবিন্দু, ধরে নেই মধ্যবিন্দু হচ্ছে পি, আমরা যোগ করলাম, তাহলে একটা আমরা ওপি একটা রেখাংশ পেলাম। কি করা হলো? এবি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা যার মধ্যবিন্দু পি, তারপরে আমরা ওপি যোগ করাতে ওপি একটা কি রেখাংশ পেলাম। এখন বিষয়টা আমাদের যেটা আমরা প্রমাণ করব এই ক্ষেত্রে, যে আমরা প্রমাণ করতে হবে যে এই কোণটা কত ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি হবে আমরা এই মান নির্ণয় করব, বা আমরা প্রমাণ করব যে এই কোণটা কত ডিগ্রি হবে। অর্থাৎ এটা যদি আমরা একটু অন্যভাবে বলতে চাই, এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে তো আমরা বলতেই পারবো ওপি হচ্ছে এবি এর উপরে লম্ব। অর্থাৎ এই ওপি যেটা হলো কেন্দ্র এবং জ্যার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এই রেখাংশটা কি হবে? ব্যাস ভিন্ন জ্যার উপরে কি হবে? লম্ব হবে। এটা প্রমাণ করা যাবে। তাহলে আমাদের পুরো যে বিষয়টা, যেটা আজকে আমরা প্রমাণ করতে যাচ্ছি, বিষয়টা তাহলে কি দাঁড়ালো? বিষয়টা কি দাঁড়ালো এরকম না যে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু, ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, এটা আমরা প্রমাণ করি। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের যে কয়েকটি ধারণা আমরা ব্যবহার করব, তার মধ্যে একটি তো সেই জানলামই, ব্যাস ভিন্ন জ্যা, এই বিষয়টা আসলে কি এটা আমরা জানলাম বা বুঝলাম। এরপর হচ্ছে সর্বসমতা একটা ব্যবহৃত উপপাদ্য, বাহু বাহু বাহু। নাম শুনে তো বোঝা যাচ্ছে উপপাদ্যটা কি হতে পারে, বাহু বাহু বাহু। অর্থাৎ দুটি ত্রিভুজের যদি 3টা করে বাহুই সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজের সর্বসম। অর্থাৎ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই 3টি বাহু যদি 3টি বাহু সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজের সর্বসম। এটা হচ্ছে বাহু 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 উপপাদ্য। এটা সর্বসমতা ব্যবহৃত একটা মোটামুটি একটা মানে গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা দ্বারা আমরা সর্বসম প্রমাণ করতে পারি দুটি ত্রিভুজ। আর দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এর অনুরূপ বাহু এবং কোণগুলো কি হবে? সমান হবে। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা ব্যাপার আমরা তো জানি
এই যে একটা কোণ, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। এই কোণটাকে আমরা সরল কোণ বলি, যার মান হচ্ছে 180 ডিগ্রি। আর আরেকটা তো বিষয় আমরা জানি যে বৃত্তের, একই বৃত্তের যে কোনো ব্যাসার্ধ সমান হয়। একই বৃত্তের যে কোনো ব্যাসার্ধ সমান হয়, যেটা বৃত্তের সংখ্যার ভিতরেটা পাওয়া যায় যে এই চলমান যে বিন্দুটি এটা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে। এদের কেন্দ্র থেকে এই পরিধিবদ্ধ যে দূরত্বটা প্রতি ক্ষেত্রে কি হবে, সমান হবে। এর জন্য বলা হয়ে থাকে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এখন আমরা মূল প্রমাণে চলে আসি, অর্থাৎ আমাদের যে আজকে যে উপপাদ্যটা আমরা প্রমাণ করব সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তা প্রমাণ করতে গেলে প্রথমে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে সাধারণ নির্বাচনটা দাঁড় করাবো বা লিখবো। এরপর আমরা সাধারণ নির্বাচন অনুযায়ী চিত্রটা এঁকে তার বর্ণনা অর্থাৎ বিশেষ নির্বাচন লিখবো। সাধারণ নির্বাচনটা কি? ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু হলো কেন্দ্রের সংযোজক রেখাংশ ওটা কি দাঁড়ালো, বৃত্তের ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আর চিত্রটা কি হবে? চিত্রটা হবে এটা একটা বৃত্ত, ও কিন্তু বিশিষ্ট একটা বৃত্ত, আর এটি হচ্ছে আমরা একটা জ্যা যেটা কেন্দ্রগামী নয়, যেটাকে আমরা বলি ব্যাস ভিন্ন জ্যা। আমরা ধরে নিচ্ছি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর কেন্দ্র হচ্ছে ও, ওপি যোগ করলাম, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বৃত্তে, বা আমরা এখানে একটা সি দিতে পারি, সি দিয়ে লিখতে পারি এবিসি বৃত্তে, এ বি সি বৃত্তে এবি ব্যাস এমন জ্যা প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি। তাহলে ওটা কি দাঁড়ালো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এবি ব্যাস নয় এমন জ্যা প্রমাণ করতে হয়েছে ওপি লম্ব এবি। আচ্ছা, এইটার বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ব্যাখ্যাটা কিভাবে করবো? ধরে নেই পি এবি জ্যা এর মধ্যবিন্দু। আমরা এই বিষয়টা উল্লেখ করে দিলে বিষয়টা আরো ভালো হবে। যে আমরা ধরে নিলাম কি যে পি হচ্ছে এবি জ্যায়ের মধ্যবিন্দু, তারপরে আমাদের কি করবো, ওপি যোগ করবো, ওপি যোগ করি। এখন আমাদের সাধারণ নির্বাচনের সাথে কিন্তু পুরোপুরি ধারণাটা চলে আসবে। কি হবে,
বৃত্তের ব্যাস ভিন্ন কোণ যা, যেটা হচ্ছে এবি, এর মধ্যবিন্দু যেটা হচ্ছে পি, ও কেন্দ্র যেটা হচ্ছে ও, সংযোজন রেখাংশ যেটা হচ্ছে ওপি, আর ওই জ্যার উপর লম্ব অর্থাৎ এবি এর উপরে ওপি লম্ব। এখন সেটা প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি। এখন আমাদের একদম সাধারণ নির্বাচন অনুযায়ী পুরো পারফেক্ট একটা বিশেষ নির্বাচন হয়ে গেল এবং এখানে পূর্ণাঙ্গ ধারণাটা কিন্তু দাঁড়ায় গেল। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন লাগবে, অর্থাৎ এক্সট্রা একটা অঙ্কন করে নিতে হবে প্রমাণের সুবিধার্থে। সেটা কি? সেটা তেমন কিছুই না, ও এ এবং ও বি যোগ করবে। তাহলে ও এ এবং ও বি যোগ করি। আর আমরা জানি তারপরে বলা হচ্ছে যে যখন আমরা দুটি বিন্দু যোগ করব তখন অবশ্যই মনে করে এই কমা চিহ্নটা ব্যবহার করব, না হলে এটা একটা রেখাংশ বোঝাবে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। তারপর হচ্ছে প্রমাণ। আমরা প্রথম প্রমাণের যে প্রথম ধাপটা, সেখানে কি করব? এ ও পি আর বি ও পি এই ত্রিভুজগুলোকে সরসম প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি এ। এখন আমরা দেখি ও এ আর ও বি সমান। কেন সমান? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তারপরে এপি সমান বিপি। কেন সমান? যে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এপি সমান বিপি এবং এবং কি ওপি সমান ওপি। কারণটা কি? ওপি দুটি ত্রিভুজেরই সাধারণ বাহু। ওপি এওপি ত্রিভুজ বিদ্যমান আর বিওপি ত্রিভুজ বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি ওপি সমান ওপি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটা বাহু, এই ত্রিভুজের তিন বাহু, এই ত্রিভুজের তিন বাহু সমান। তাহলে বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। ত্রিভুজদ্বয় কি হলো? ত্রিভুজদ্বয় সর্বসম হলো। আর আমরা জানি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এর অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। সুতরাং কি দাঁড়ালো? যে কোণ এপিও সমান সমান কোণ বিপিও। সুতরাং আমরা এই কোণ দুটিকে সমান বলতে পারি। কোণ দুটি এপিও আর বিপিও, এই কোণ দুটি কি হলো? সমান হলো। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এবি একটি জ্যা। এবি যদি একটা জ্যা তাহলে এটা একটা রেখাংশ, আর এটা যদি একটা রেখাংশ হয়, কি হচ্ছে একটা বিন্দু। সুতরাং কোণ এপিবি হচ্ছে এক সরলকোণ। এটা হচ্ছে কি? এক সরলকোণ। বা এখন আমরা চিত্র খেয়াল করলে এটা স্পষ্ট বুঝতে পারতেছি যে এপিও আর বিপিও যোগ করলে কোণ এপিবি পাওয়া যায়। তো আমরা যোগ করি কোণ এপিও যোগ কোণ বিপিও। আর এক সরলকোণ মানে আমরা জানি 180 ডিগ্রি। এখন এই যে আমরা প্রথম ধাপে যে প্রমাণটা করলাম যে এই কোণ দুটি সমান, সুতরাং আমরা বিপিও স্থলে এপিও লিখতেই পারি। কোণ এপিও যোগ কোণ বিপি, এখানে আমরা এপিও লিখবো যেহেতু এই কোণ দুটি সমান। সমান সমান 180 ডিগ্রি বা 2 কোণ এপিও সমান সমান 180 ডিগ্রি বা কোণ এপিও সমান সমান 2। অতএব কোণ এপিও সমান সমান 90 ডিগ্রি। তাহলে ওটা কি দাঁড়ালো? কোণ এপিও 90 ডিগ্রি হলো। তাহলে এপিও যদি 90 ডিগ্রি হয় তা সুতরাং বিপিও 90 ডিগ্রি, কেন কোণ দ্বয় সমান। সেক্ষেত্রে কি হচ্ছে? আমরা জানি যদি এই অঙ্কিত কোণ এপিও এটা 90 ডিগ্রি হয়
তাহলে আমরা বলতে পারবো ওপি লম্ব এবি। তাহলে অতএব ওপি লম্ব এবি প্রমাণিত। তাহলে ব্যাপারটা কি হলো যে বৃত্তের ব্যাসবিহীন কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ এই জ্যায়ের কি হলো লম্ব হলো, যেটা আমরা প্রমাণ করলাম। তাহলে এই হচ্ছে আজকে আমাদের উপপাদ্যের আলোচ্য উপপাদ্যের প্রমাণের বিষয়, যেটা আমরা প্রমাণ করে ফেললাম সর্বসমতা বাহু উপপাদ্য ব্যবহার করে এবং সরলগুণের ধারণা ব্যবহার করে আমরা এই বিষয়টা প্রমাণ করে ফেললাম। তা এখন প্রাসঙ্গিক একটি বিষয় আলোচনা আমরা করে নেই, সেটা হচ্ছে আমরা যদি নবম দশম শ্রেণীর বইতে প্রমাণটা দেখি, এই শেষ অংশটা দেখব, ওখানে ব্যবহার করা হচ্ছে রৈখিক যুগল কোণের ধারণা। আমরা সেটাও জেনে নেই যে বিষয়টা আসলে কি। আমরা এই যে প্রমাণটা করলাম, এখানে গাণিতিক কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখন কিনে তোমরা করতেছি যে বইতে যেভাবে প্রমাণটা করছে শেষ অংশটা সর্বসমতা পর্যন্ত ঠিক আছে, কোন দুটিও সমান দেখানো হয়েছে। তারপরে আমরা যে দ্বিতীয় ধাপে যেটা প্রমাণ করলাম সরলকোণের ধারণা ব্যবহার করে, আর ওইখানে প্রমাণটা করা হয়েছে কি রৈখিক যুগল কোণ, এই শব্দটা ব্যবহার করে কি রৈখিক যুগল কোণ। তাহলে আমরা বুঝে নেই রৈখিক যুগল কোণটা কি। রৈখিক যুগল কোণ হচ্ছে একই রেখার উপরে অবস্থিত দুটি কোণ যাদের শীর্ষবিন্দু একই রেখার উপর অবস্থিত দুটি কোণ যাদের শীর্ষবিন্দু একই এবং সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে, এই কোণ দুটোকে কি কোণ বলা হয় রৈখিক যুগল কোণ। এই কোণ দুটোকে কি বলা হয় রৈখিক যুগল কোণ। এখন ব্যাপারটাকে কি দাঁড়ালো, আমরা তো প্রমাণ করে ফেলছি যে সরসম করে যে এপি এই কোণ দুটি সমান, এটা তো আমরা প্রমাণ করছিলাম আমাদের প্রথম ধাপে, এটা প্রমাণ করছি। এখন এই কোণ দুটি হচ্ছে এপিও আর বিপিও, এটা হচ্ছে রৈখিক যুগল কোণ। কারণ রৈখিক যুগল কোণের যে ধারণা তার সাথে কিন্তু এই কোণ দুটির ধারণা মিলে গেছে। একই রেখার উপরে অবস্থিত দুটি কোণ যাদের শীর্ষবিন্দু একই এবং একটি সাধারণভাবে বিপরীত পাশে অবস্থান করে, এই ধরনের কোণ দ্বয়কে রৈখিক যুগল কোণ বলা হয়। আর 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 এই কোণ দুটিকে যদি আমরা সমান প্রমাণ করি, তা সমান প্রমাণ করলে কি হবে, শেপটা কিন্তু দেখতে এরকম হবে। এই কোণটা এই কোণটা সমান, তাহলে শেপটা তখন এরকম হবে। আর যেহেতু রৈখিক যুগল কোণ এবং কোণ দ্বয় সমান, তাহলে প্রত্যেকের হবে এক সমকোণ। এই ধারণাটা ওখানে ব্যবহার করা হয়েছে, রৈখিক যুগল কোণ এবং কোণ দ্বয় সমান, তাহলে প্রত্যেকে হবে কি এক সমকোণ। তাহলে ওই প্রমাণটা কিভাবে করা হলো আমরা এখন সাধারণটাও দেখে নেই, যাতে বইতে থেকে যারা পড়বে তাদের জন্য কোনো কনফিউশন তৈরি না হয়। আমরা প্রথম ধাপ করলাম, তারপরে এপিও আর সমান বিপিও প্রমাণ করে ফেললাম। তারপরে এখানে লেখা হয় এভাবে, কিন্তু উহারা রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান। কিন্তু উহারা রৈখিক যুগল কোণ এবং আমরা প্রত্যেকে সমান না দিয়ে লিখি কোণ দ্বয় সমান, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। এবং কোণ দ্বয় সমান, কোণ দ্বয় সমান। সুতরাং কোণ দ্বয় প্রত্যেকে, এখন রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, যেহেতু রৈখিক যুগল কোণের ধারণা হচ্ছে এরকম, এই দুটি কোণ রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, তাহলে অবশ্যই একটি 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে, কেননা এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর কোণ দ্বয় সমান, তাহলে এরা হবে সমকোণ। সুতরাং কোণ দ্বয় প্রত্যেকে সমকোণ বা 90 ডিগ্রি হবে। অতএব ওপি লম্ব এবি প্রমাণিত। প্রমাণটা করা হয়েছে এইভাবে। আর আমরা প্রমাণটা কিভাবে করলাম, যে আমরা দেখালাম যে
এপিবি হলো 100 কোণ এবং এই এপিও আর বিপিও কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এবং প্রত্যেকে দ্বারা সমান। এই জন্য এখান থেকে আমরা কি বের করলাম, একটি কোণ 90 ডিগ্রি, তাহলে অভিলম্ব এবি। এ হচ্ছে দুইটি একটু ভিন্ন, কিন্তু মূল বিষয়টা কোনো পার্থক্য নাই এবং দুটি প্রমাণই ঠিক আছে। তাই এই তো গেল আজকে আমাদের উপপাদ্যের প্রমাণ। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।